সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি, বিরোধী সিপিএম, খাতা খুলতেই পারল না তৃণমূল কংগ্রেস। আচমকাই বাসে প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণায় পাশে দাঁড়ালেন বাস যাত্রীরা। সঠিক সময়ে চিকিৎসার বন্দোবস্ত করায় মহিলা বর্তমানে সুস্থ। এবার আসছে বিস্তারিত সংবাদে। সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি, বিরোধী সিপিএম, খাতা খুলতেই পারল না তৃণমূল। রবিবার ছিল ধূপগুড়ি গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। মোট ৯টি আসনে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার পর শুরু হয় গণনা। গণনা শুরুর পর থেকে একের পর এক আসনে এগিয়ে যায় বিজেপি। শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা হয়। মোট ৯টি আসনের মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী, বাকি ২টি আসনে সিপিএম প্রার্থী জয়ী হয়। আর এই নির্বাচনে খাতাই খুলতে পারল না শাসক দল তৃণমূল। সমবায় সমিতি থেকে শূন্য হয়ে গেল তৃণমূল। আর এরপরে এদিন রাতে রীতিমতো গেরুয়া আবির খেলায় মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থকরা। এলাকায় বাজি পটকা ফাটিয়ে শুরু হয় বিজেপির বিজয় উল্লাস। গাদং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে, কাজীপাড়া সমবায় সমিতিও দখলে ছিল তৃণমূলের। তারপরেও শূন্য হাতে ফিরতে হলো তৃণমূলকে। বিজেপি এবং সিপিএম নেতৃত্বের দাবি, রাজ্য জুড়ে চলা তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই মানুষ ভোট দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনেও পথ দেখাবে এই সমবায় সমিতির ফলাফল, এমনটাই দাবি দুপক্ষের। আর সেই জন্যই শাসক দল এখানে ধরাশায়ী। তৃণমূলের রাম বাম জোটের তত্ত্ব মানতে নারাজ সিপিএম বিজেপি। প্রথম কথা হলো গোটা জেলার সমবায় রেজাল্টটা দেখবে। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, একটা নির্বাচনে হার আমরা মাথা পেতে নিয়েছি। রাম বাম যেখানে জোট সেখানে হারটা স্বাভাবিক, কিন্তু তারপরে আমরা লড়াই দিয়েছি। ওটা সিপিএম এর একটা শক্ত ঘাঁটি ছিল, যারা মেম্বার তারা সিপিএম এর ছিল, এখন কনভার্ট টু বিজেপি। সেখানে অলিখিতভাবে দুজনের মধ্যে জোট হয়েছে। আমরা একটা সমবায় হেরেছি, কতগুলো সমবায় উইদাউট কন্ডিশন জিতছি, সেটা কিন্তু আমরা এখনো মানুষ আমাদেরকে আলোকপাত করে না। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। বিজেপি বলে বলে বাংলায় ভোট হয় না, ভোট হয়েছে, জিতেছে, ধন্যবাদ। তাহলে কি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দেখে কি আপনারা সেখানে খাতা খুলতে পারেননি? ওরা শান্তি না অশান্তি সেটা তো ওরা ভালো জানে। অশান্তি করতে গেলে তো আমরা অশান্তি করতেই পারতাম। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, মানুষ ভোট দিয়েছে। হার জিত এটা আমরা মাথা পেতে নিব, কিন্তু গোটা জেলা সমবায় রেজাল্ট কি, এটা যদি গোটা হিস্ট্রি দেখে তাহলে প্রার্থী দিতে পারেনি। এই ফলাফল কি বাকি নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে হয়? এটা তো কোনো নির্বাচনের কোনো ফলাফলের ব্যাপার নেই। সমবায় একটা সংগঠন, তার মেম্বারশিপ থাকে, তারা মেম্বাররা থাকে, তারা দীর্ঘদিন ধরে সিপিএম এর লোক হিসাবে তারা মেম্বারশিপ ছিল, এখন কনভার্ট টু বিজেপি হয়েছে, তাদের মধ্যে রামবাম জোট হয়েছে অলিখিতভাবে। আমরা হার মেনে নিয়েছি। প্রার্থীরা আজকে গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমবায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেখানে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার মধ্যে সিপিএম এর টোটাল 6 জন, তৃণমূলের 6 জন এবং বিজেপির 6 জন ছিল। এবং আর 2টো সিট ছিল যেখানে মহিলা সংরক্ষিত আসন এবং একটা এসসি সংরক্ষিত আসন। মোট 9টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এখানে 60টা আসন জয়লাভ করেছে। এবং এখান থেকে শুধু পথ দেখানো না, সারা বাংলাকে পথ দেখাচ্ছে একটাই কারণে, যে শাসক দলের যে অবস্থা, আজকে 9টায় 9-0-তে পরাজিত হয়েছে। এখানে শাসক দল আজকে নির্মূল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের একটা আসনও তৃণমূল জিততে পারেনি। এর থেকে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল গায়ের জোরে ভোট করত, পঞ্চায়েতে ভোট করেছে, এবং তৃণমূল যে গাদং 1-এ ভোট করতে দেয় না, তার প্রমাণ আমার নিদর্শন দেখেছি। আজকে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের সহযোগিতায় আজকে বিপুল পরিমাণ ম্যান্ডেট আমাদের দিকে এসছে। এবং আমরা এটাকে পাথেয় করে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার আজকে এই গাদং 1 নম্বর পঞ্চায়েত সমবায় সমিতির মাধ্যমে আজকে তার সুনিশ্চিত হল। এটা ধূপগুড়ি গাদং 1-এর কাজীপাড়া সমবায় সমিতির নির্বাচন। কত আসনে? এখানে 9 আসনে নির্বাচন হলো। ইন জেনারেল হচ্ছে 6 জন, এসসি 1 জন এবং মহিলা ক্যান্ডিডেট 2 জন। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল হচ্ছে আমরা সিপিএম থেকে হচ্ছে 2 জন
এবং বিজেপি 7টা পেয়েছে। শাসক দলের প্রার্থীদের কি খবর? শাসক দলের প্রার্থী কেউ আমাদের ধারের কাছে ছিল না, বলতে গেলে আমরা খুব কম সংখ্যক মার্জিনে সিপিএম এখানটায় হারছে। বলছিলাম যে এই যে যেখানে গাদং যেই গ্রাম পঞ্চায়েত আপনার রয়েছে সেটা কার দখলে রয়েছে? গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। এই যে বুথটা কার দখল? এখানে যে বুথে নির্বাচন হলো এই বুথে তৃণমূলেরই পঞ্চায়েত। তাহলে এই যে একটা তৃণমূলের থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে, কি কারণটা কি? এটা দেখুন, কারণ রাজনৈতিক বিশ্লেষণ মানুষ দেখে আসছে তৃণমূলের দুর্নীতি, এবং সর্বোপরি গোটা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় যতগুলো সমবায় নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত আমাদের যতটুকুনো জানা, মানুষ হয় বিজেপি নয়তো বা বামপন্থীদের জেতাচ্ছে। এটার মূল বিষয় তৃণমূলের দুর্নীতি। সমস্ত ভোট শাসক দলের বিরুদ্ধে গেল, সমস্তটাই শাসক দলের বিরুদ্ধে গেছে। জনগণের রায় আমরা এটা মাথা পেতে নিচ্ছি। রামবাম জোট, সেটা কি সেটার এখানে পাওয়া গেল কি? না, এরকম কিচ্ছু না। এটা হয়তো রাজনৈতিক স্বার্থে তারা বলে থাকে রামবাম জোট, এটা কখনোই না। বামপন্থীরা কখনোই রামবাম রামের সঙ্গে জোট করে না, এটা অতীত ইতিহাস থেকে প্রমাণ। আচমকাই বাসে প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণায় পাশে এসে দাঁড়ালেন বাস যাত্রীরা। সঠিক সময়ে ধূপগুড়ি হাসপাতালে ঢুকিয়ে চিকিৎসার বন্দোবস্ত করায় মহিলা বর্তমানে সুস্থ। জানা গিয়েছে, বাসে তরুণী একাই আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। বাসটি শালবাড়ি পার করার পর আচমকাই 9 মাস 1 সপ্তাহের প্রসূতি ওই মহিলার প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকেন। ঘটনাটি চালকের কানে পৌঁছতেই তড়িঘড়ি ধূপগুড়ি হাসপাতালের সামনে দাঁড় করিয়ে তরুণীকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসক এবং কর্তব্যরত চিকিৎসক ডক্টর দেবস্মিতা সরকার তরুণীর প্রাথমিক চিকিৎসা করে এবং ততক্ষণে অ্যাম্বুলেন্স ডেকে বিএমওইচ ডক্টর অঙ্কুর চক্রবর্তী জলপাইগুড়ি পাঠানোর বন্দোবস্ত করেন। একই সঙ্গে জলপাইগুড়িতে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে সেখানে সব রকম বন্দোবস্ত রাখা হয়। তরুণীর কথায় তার স্বামী কিষানগঞ্জে রয়েছেন এবং শাশুড়ি ঘোকসাডাঙ্গায়। তাদের আসতে অনেকটাই সময় লেগে যাবে। চিকিৎসকরা তরুণীর অবস্থা দেখে তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করেন। উনি আলিপুরদুয়ার থেকে আসছিলেন, আমার কাছে যেরকম খবর তাতে উনি আলিপুরদুয়ার থেকে আসছিলেন। তারপর ওনার পেটে ব্যথা হওয়াতে ওনাকে আমাদের ধূপগুড়ি হসপিটালে নিয়ে আসে, বাস চালকে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে আসার পরে আমরা এখানে দেখেছি যে টার্ম প্রেগনেন্সি, মানে বাচ্চা হওয়ার জায়গাও খুলে গেছে এবং পেশেন্টের প্রেশার বেশি ছিল, পা ফোলা ছিল। এবার তার জন্য আমরা আর কি পেশেন্টকে প্রাইমারি যে ট্রিটমেন্ট দেওয়ার এবং মানে যে ইঞ্জেকশনগুলো দেওয়ার হয় হাইপার টেনশন থাকলে, প্রেশার বেশি থাকলে এবং তার সঙ্গে পা ফোলা থাকলে, পেডাল এডিমা থাকলে সেই ম্যানেজমেন্ট করার পরে তারপর গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে তারপরে আমরা জলপাইগুড়িতে পাঠানো হয়। পেশেন্ট কি একদম কারেক্ট টাইমে নামানো হয়েছিল না আরও দেরি হলে কোনো সমস্যা হতো বা এরকম কিছু? পেশেন্টকে কারেক্ট টাইমে বলতে যখন এসেছে তখনই নামানো হয়েছে। নামানোর পরে তারপরে ওটা দেখার পরে আমরা দেখেছি যে ওনাদের বাড়ির লোক নেই এবং ওনার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যখন ফোন নাম্বার সব কিছুই ছিল, পেশেন্ট কনসাসই ছিল, সেই কারণের জন্য স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে যখন, তখন দেখা গেছে স্বামী কিষানগঞ্জে, আর ওনার যে শাশুড়ি, মানে যেটা আমরা জানতে পেরেছি যে শাশুড়ি তিনি ঘোকসাডাঙ্গার ওখান থেকে উনি আসছেন, সেটা আমরা জানতে পেরেছি এবং জানতে পারলাম যে আমাদের সেটাতে ওনার সময়ও লাগবে অনেকটা, অন দ্য ওয়ে কিন্তু সময় লাগবে। সেই কারণের জন্য আমরা তখন প্রাইমারি যেরকম ট্রিটমেন্ট দেওয়া সেটা দিয়ে, যেহেতু বাড়ির লোক নেই সেক্ষেত্রে একটা সমস্যা থাকে, সেই কারণের জন্য আমরা জলপাইগুড়িতে যোগাযোগ করে, জলপাইগুড়ি মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগ করে তারপরে আমরা ওখানে পাঠাই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার। সোমবার সমিতির সদস্যরা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্বরে জমায়েত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন। এদিন 19 দফা দাবিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় এবং সংসদের সভাপতি সচিবকে ডেপুটেশন তুলে দেওয়া হয়। আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষা বাঁচাও, শিক্ষক বাঁচাও, সরকারি বিদ্যালয় বাঁচাও, ছাত্রছাত্রীদের রক্ষা করো,
শিক্ষাক্ষেত্রকে রক্ষা করো, এই দাবিতে আমরা আজকে আমাদের এখানে বিক্ষোভ সভা সমাবেশ। এর ভিত্তিতে আমরা 19 দফা দাবিতে আজকে ডিআই চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেব। দীর্ঘদিন আমরা মৌখিকভাবে আলোচনা করেছি, লিখিতভাবে আলোচনা করেছি, তাদের আমাদের কথা বলেছি, কিন্তু তারা কোনো দাবি সেই অর্থে আমাদের পূরণ করে উঠতে পারেননি। আজকে আমরা আলটিমেটাম দিতে এসেছি যে এই দাবি পূরণ করতে হবে। স্কুল চালানোর জন্য কন্টিজেন্সি যে টাকা, কম্পোজিট গ্র্যান্টের টাকা, সেটা দ্রুত পুরো টাকাটা আমাদের দিতে হবে যাতে স্কুল চালানো যায়। খাতা পত্র, লেজার বুক যেগুলো স্কুল চালানোর জন্য প্রয়োজন, ভর্তির স্লিপ, সেগুলো দেওয়া হচ্ছে না, সেগুলো দ্রুত দেওয়ার দাবি আমরা করছি। আমরা দাবি করছি যে শিক্ষা ব্যবস্থায় গণতান্ত্রিকরণ করতে হবে। কোনো প্রাথমিক বিদ্যালয়কে তুলে দেওয়া যাবে না, সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে রক্ষা করতে হবে। যা 34 বছরে বাম আমলে 1 কিলোমিটার যে কোনো জায়গা থেকে আরেক দিকে 1 কিলোমিটার গেলেই প্রাথমিক বিদ্যালয় ছিল, এই আমলে হচ্ছে যে নতুন বিদ্যালয় তো দূরের কথা, বিদ্যালয় তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। শিক্ষাক্ষেত্রে অরাজকতা বন্ধ করতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে হবে। এই ডিপিএসসিতে নির্বাচন করতে হবে, ডিপিএসসির গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, যার মধ্য দিয়ে অটোনোমাস বডির মধ্য দিয়ে যাতে এই ডিপিএসসিটা চলে তার উদ্যোগ নিতে হবে। এর সাথে দাঁড়িয়ে আমরা দাবি করেছি যে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের ডিপিএসসি ডিআই এবং চেয়ারম্যান টুটি চিপে ধরে বিদ্যালয়গুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। এই শুধুমাত্র শহরে মাত্র 7টা 8টা স্কুলে ছাত্রছাত্রী আছে, আর বাদবাকি স্কুলগুলোতে কোথাও 0, কোথাও 2, কোথাও 3, কোথাও 5, কোথাও 10-এর নিচে 19টা বিদ্যালয়, আর 20-র নিচে হচ্ছে আরও 10টা বিদ্যালয়, 29-30টা বিদ্যালয় হচ্ছে যে কোনো সময় তুলে দেওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের ডিপিএসসি ডিআই এবং চেয়ারম্যান। ক্রিমিনাল অফেন্স করছেন, ক্রিমিনাল অফেন্স, যার মধ্য দিয়ে তারা একটা স্কুলে ভর্তি হওয়া, সরকারি বিদ্যালয়ে ভর্তি হওয়া ছেলে মেয়েগুলোকে নিয়ে গিয়ে অন্য স্কুলগুলোতে ভর্তি করছেন, যার মধ্য দিয়ে হচ্ছে যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা বলেছি যে সুপারিশে ভর্তি বন্ধ করতে হবে, লটারিতে যা সিট আছে তার ভিত্তিতে ভর্তি হবে। ডিআই নোটিশ জারি করলেন 100-র বেশি ভর্তি করা যাবে না, তারপরেও সুপারিশে ভর্তি হচ্ছে। আর সুপারিশে ভর্তি হলে তৃণমূল নেতা নেত্রীদের লিস্ট আর চেয়ারম্যানের লিস্ট, তার মধ্য দিয়ে হচ্ছে এখানে ভর্তি হয়। আমরা মনে করি এই ভর্তি অনৈতিক, সরকারি আইন বিরুদ্ধ, এর বিরুদ্ধেই আমাদের কথা, বিদ্যালয়কে রক্ষা করার দাবি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। অন্য কোনো বন্য প্রাণী নয়, ষাঁড়ের তাণ্ডবে জখম 3 জন, ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হলো অবশেষে। ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে বন্যপ্রাণী। সেই বন্যপ্রাণীর হামলায় আহত হন সাধারণ মানুষ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। তবে এবার আর বন্যপ্রাণী নয়, বরং এলাকার একটি ষাঁড়ের তাণ্ডবে জখম হয়েছেন 3 জন। বাধ্য হয়ে বন দপ্তরের পক্ষ থেকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ঘটনা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা সহ সংলগ্ন এলাকায় উন্মত্ত অবস্থায় ঘুরছিল একটি ষাঁড়। ওই ষাঁড়ের তাণ্ডবে 3 জন গুরুতর জখম হন। ষাঁড়টির তাণ্ডবে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় সমগ্র এলাকায়। এরপরে স্থানীয়দের দাবি মেনে এদিন সাতখাইয়া এলাকায় ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন বন দপ্তরের কর্মীরা। মেটালি থানার পুলিশ, বন দপ্তরের খুনিয়া স্কোয়াড, মাল দমকল বিভাগ এবং বন্যপ্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপরে সেটিকে নিয়ে যাওয়া হয় শালবাড়ি এলাকায়। বন দপ্তর এবং প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। তবে বন্যপ্রাণীর তাণ্ডবে একসঙ্গে একাধিক ব্যক্তি আহত হলেও শেষ কবে বন্যপ্রাণী ব্যতীত পশুর তাণ্ডবে ডুয়ার্সে একসাথে 3 জন জখম হয়েছেন তা অবশ্য মনে করতে পারছেন না ডুয়ার্সবাসী। এটা আমাদের তো যখন আসছিল এটা 2 মাস হয়ে গেছে, মানে আসছে, তারপর কোথায় থেকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আসার মধ্যে মানে 2 জনকে আগে অ্যাটাক করছিল। তারপর আমরা ভাবছি কি না এটা তো না কিছু না, একটা ষাঁড় গরু, এটা তো ছাড়া হয়েছে। তারপর আমরা ভাবলাম কি না ঠিক আছে, গ্রামে আছে। তারপর দেখতেছি দিনে দিন একদম মানে লোক একদম মানে ডেলি হ্যারাসমেন্ট, মানে আমাদের এই যে আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে মানে 3 জনকে অ্যাটাক করেছে। 3 জনকে অ্যাটাক করেছে, 3 জনেই হসপিটালাইজ। মানে একজনের হয়েছে 12 সেলাই, একজনের হয়েছে 9 সেলাই, আর একজনের 4। তো এরা মালবাজার হসপিটালে নিয়ে গেছিল, কিন্তু তারপর আমি দেখলাম হচ্ছে না। তারপর আমি প্রশাসনকে যোগাযোগ করলাম, আমি আইসি স্যারকে বললাম, আইসি স্যার অনেক হেল্প করেছে আমাকে। আজকে আইসি স্যার সবাইকে ডাকছে, তারপর আমাদের ফায়ার ব্রিগেড, ফরেস্ট, তারপর ওয়ার লাইন আর মানে আইসি স্যার সবাই আমাদেরকে আইসি সাহায্য করছে। আজকে ধরে আজকে নিয়ে যাচ্ছে। এখন আমরা সবাই গ্রামবাসী, এখন আমরা আনন্দ নিব, এটাই আনন্দ থেকেই আমরা থাকবো।
কিছুদিন ধরেই ওই একটা সার একটু সমস্যা দিচ্ছিল, তো বিডিও স্যার বলছিল, কিন্তু ভাল্লুকের ঘটনার জন্য আসা হয়নি। তো আজকে সেরকম কোনো ভাল্লুকের খবর ছিল না বলে চলে আসলাম সকালে। এসে একটা সার আছে, তো আমার ট্যাঙ্ক ওই দিন 3 থেকে নিয়ে আসলাম, একটা ডাট করা হলো। আচ্ছা, তো এখন কি করা হবে এই সারটা? এখন এর পোস্ট প্রসিডিউর কী হবে এটা কোয়ার্টে নিয়ে যাওয়া হয়, মানে বিডিও সাহেবের সাথে কথা হয়েছিল, কোয়ার্টের সাথে কাজ করা হবে। আচ্ছা, কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা সাতক্ষীরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। 350 কোটি টাকা বকেয়া গ্রাম বাংলা সরকারি প্রকল্পের কাজ করেও পাওনা টাকা না পেয়ে জলপাইগুড়ির পাহাড়পুর জাতীয় সড়ক অবরোধ করলেন ঠিকাদাররা। জলপাইগুড়ি জেলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাহাড়পুর 27D জাতীয় সড়ক অবরোধ হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে অসমগামী গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাহত যান চলাচল। আজকে আমরা জলপাইগুড়ি জেলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে প্রতীকী পথ অবরোধ, এই ন্যাশনাল হাইওয়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলাম। কেন করলাম? কারণ আমরা যারা এখানে কন্ট্রাক্টার্সরা জমা হয়েছি বা ভেন্ডাররা জমা হয়েছে, আমরা প্রত্যেকেই সরকারি বঞ্চনার শিকার। আমরা গত 2019, 20, 21, 22, 23, 23, 24 এই 4টি অর্থবর্ষে আমরা কাজ করেছি মনরেগা প্রকল্পের কনস্ট্রাকশনের কাজ। যেরকম প্রত্যেকটা গ্রাম বাংলার সিসি রোড, ড্রেন, কালভার্ট, গ্র্যাভেল রোড থেকে শুরু করে পুকুরের পারবাধাই, ফ্লাড প্রোটেকশন থেকে শুরু করে স্কুলের বাউন্ডারি থেকে শুরু করে ICDS সেন্টার থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে প্রকল্প হয়ে থাকে সেই প্রকল্পের কাজ আমরা করেছি। কিন্তু এই প্রকল্পের যে বিল বা হকের টাকা আমরা গত 4.5 বছর ধরে এই টাকা পাচ্ছি। কত টাকা বাকি রয়েছে? আমাদের জলপাইগুড়ি জেলায় 350 কোটি টাকা বাকি রয়েছে। ঠিক, তাই আজকে অবরোধ করলেন? তাই আমরা আজকে অবরোধ করলাম এবং আগামী 8ই মে আমাদের শহীদ মিনারে বিক্ষোভ ও জনসভা করেছে। আমরা অবরোধ করলাম। আমরা গত 3.5 বছর ধরে NRGS এর কাজ করেছিলাম, MGNRGS। এই টাকা আমরা পাচ্ছি না। আমরা বারবার হচ্ছে BDO, DM, তারপর হচ্ছে গিয়ে পঞ্চায়েত সব জায়গায় গিয়ে কোনো আশা সুরাহা পাচ্ছি না। এবং কি কলকাতায় PNRD অফিসেও গিয়ে আমরা এই ধরনের দাবি দাওয়া
আদায় করছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। এখন আমাদের যে অবস্থা আছে, আমাদের বউ বাচ্চা নিয়ে সংসার করা মুশকিল। আমাদের এখন মানে মৃত্যু ছাড়া কোনো পরিস্থিতি নাই, ধার দেনার মধ্যে জড়িত। কত টাকা বকেয়া রয়েছে আমাদের এইখানে, আমাদের জিপি না ব্লক ওয়াইজ যদি হচ্ছে কি টোটাল ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ ধরি 7,500 কোটি টাকা। আমাদের হচ্ছে কি জলপাইগুড়ি জেলাতেই আমাদের বাকি আছে 3,000 কোটি টাকা, না সরি 300 কোটি টাকা। জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন দিব্যেন্দু সরকার। বেশিরভাগ শহরবাসী তাকে রাতুল সরকার বলেই চেনেন। সোমবার ছিল তাঁর 24তম প্রয়াণ দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন শহরের কদমতলা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় যৌন আহারের। প্রচুর মানুষ এই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আহার গ্রহণ করেন বলে জানা গিয়েছে। ন্যাশনাল লেবার কোঅর্ডিনেশন কাউন্সিল এবং জাতীয় চা মজদুর কংগ্রেস জলপাইগুড়ির তরফ থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্দেশ্য হচ্ছে আজ থেকে 24 বছর আগে আমাদের এনএলসিসি দেশের যে প্রাণগুরু রাতুল সরকার, দিব্যেন্দু সরকার ওনার ভালো নাম, কিন্তু ওনাকে সবাই রাতুল সরকার হিসাবে জানতেন। ওনার প্রয়াণ দিবস এই প্রতি বছরই কিছু না কিছু প্রোগ্রাম করা হয়। এই বছর ওনার 24 বছর পূর্তি হিসাবে আমরা ওনার প্রতি সকালবেলায় শ্রদ্ধা জ্ঞাপন আর এখন এই জন আহারের ব্যবস্থা করেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে পরিযায়ী পাখিদের বাসস্থান ভরাট করে জমি বিক্রির পরিকল্পনা। গ্রামবাসীদের প্রতিবাদে সামিল হয়ে জলাশয়ে ভরাট বন্ধ করে দিলেন উপপ্রধান। আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জলাশয় বাঁচাতে গ্রামবাসীদের পাশে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে শোভাবাড়ি এলাকা। একসময় সেখানে ছিল ইটভাটা। বন্ধ সেই ইটভাটার প্রায় 100 বিঘা জমির মধ্যে 30 বিঘা জলাশয় পরিযায়ী পাখিদের ঠিকানা। শীত পড়লেই দূর দেশ থেকে অতিথি পাখিরা এসে আস্তানা গড়ে এই জলাশয়ে। রয়েছে নানা প্রজাতির কচ্ছপ এবং জলজ প্রাণী। সেই জলাশয় আজ বিপন্ন। জমির মালিকানা বদল হতেই বর্তমান মালিক পক্ষ জলাশয় ভরাট করে জমি বিক্রির পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ। তাতেই প্রতিবাদে সরব এলাকাবাসী। তো বলছে এখানে ভরাট করা হচ্ছে, কি বলবেন? এটা তো ভরাট করাটা ঠিক হচ্ছে না। আমরা তো ছোট থেকে দেখতেছি এটা তো জলাশয় জায়গা, এখন তো দেখতেছি ভরাট করতেছে ওরা। এটার জন্য কি ব্যবস্থা করা যায়, প্রশাসন এখন ব্যবস্থা করুক। পরিচয় প্রতিরা এটা যদি এরকম ভাবে বন্ধ করা হয় তাতে তো অনেক পাখিরা তো আসবে না। হ্যাঁ, পাখিরা আসতে পারবে না। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে যেভাবে আসে সেভাবে থাকবে। এই যে এটা তো জলাশয় জায়গা, এটা তো অনেক জায়গা থেকে পশু পাখি আসে, এখানে থাকে, অনেক জায়গা থেকে লোকও আসে, এখানে ফটো উঠাই নিয়ে যায়। এখন যদি এটা ভর্তি করা যায় তখন এই পশু পাখিরা কোথায় যাবে? এটা কিন্তু আমরা জলাশয়টাকে ভর্তি করতে দেব না। এটা আমাদের শোভাবাড়ি এলাকায় আগে ভাটা ছিল, এখন দীর্ঘদিন থেকে পড়ার পরে জলাশয় হয়েছিল, অনেক পশু পাখি এখানে থাকে। এখন পাশাপাশি বাড়ির যে জলাশয় জমি ভরাট করতেছে। আমরা বলতেছি যে এটা উপস্থিতি, এটা আইন কানুনের ব্যাপারে কি আছে আমরা তো জানি না। আইন কানুন এটা কাগজপত্র ঠিক আছে কিনা বা ভরাট করা যাবে কিনা আমরা তো জানি না। এখন যদি কোনো কারণে যদি বন্ধ করতে চায়, প্রশাসনের যা নিয়ম কানুন আছে সেই হিসেবে যাতে আমরা করে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা যাতে ভরাট না করলে ভালো হয়। পাড়া প্রতিবেশী যে ওদের আছে, পাড়া প্রতিবেশী কমপ্লেন যে এটা ভরাট করলে আমাদের অসুবিধা হবে। আপনারা কাজ বন্ধ করলেন? হ্যাঁ, আমরা কাজ বন্ধ করতে চাচ্ছি, এখনো বন্ধ হয় নাই। পরিযায়ী পাখি এবং পরিবেশ রক্ষায় গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বন্ধ করে দেওয়া হয়েছে জলাশয় ভরাটের কাজ। পুনরায় যাতে এই কাজ না হয় তার জন্য প্রশাসনের নজরেও বিষয়টি এনেছেন তিনি। এটা তো আমাদের নজরে ছিল না, কিন্তু এলাকার লোকজন, কিছু লোক আমাদের খবর দিল যে এটা দীর্ঘদিন আজকের থেকে না, আজকে আমাদের জন্মের আগের থেকে এটা জলাশয়। এখানে বাইরের পরিযায়ী পাখিরা আসে, বিভিন্ন জায়গার থেকে লোক দেখতেও আসে এখানে। তাই এটা যে হঠাৎ করে জলাশয় বন্ধ করা হচ্ছে এটা আমাদের জানা নেই। জানি না কার থেকে, কোথা থেকে কি পারমিশন এটা বন্ধ করা হচ্ছে। এটা আমরা জলাশয় বন্ধ করার সবসময় বিরোধী করতে দিব না। এলাকার লোকও আছে, আমরা প্রশাসনের তরফ থেকেও এলাকার জলাশয় বন্ধ করতে দিব না। ব্যবস্থা নেবেন কোনো আইনগত? হ্যাঁ, আইনগত যেখানে যেতে লাগে বিএলআরও থেকে শুরু করে আমরা অলরেডি বিডিও সাহেবকেও ইনফর্ম করেছি। হ্যাঁ,
বিষয়টি দেখি কতদূর কি করা যায়। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা। প্রথম কথা হচ্ছে যে দেখুন, জলাশয়ে সরকারি যে আইন আছে তাতে কিন্তু চাইলেই বন্ধ করা যায় না, বোঝানো যায় না, ঠিক আছে। ফলে যে কোনো জলাশয় বোঝানোই যায় না, যেহেতু জলাশয়কে আমরা প্রকৃতির বৃক্ষ মনে করি, নেচার স্ক্রিপ্ট নিই। দ্বিতীয় কথা হচ্ছে আজকে প্রায় 40-42 বছরের সেই জলাশয় জায়গাটা, যেখানে 40-42 বছর ধরে প্রচুর পরিযায়ী বিভিন্ন দেশের পাখিরা অতিথি হিসেবে আমাদের এখানে আসতো এবং নিয়মিত বরাবর আসছে। গত কয়েক বছরে আরো বেশি বেড়েছে, খেয়াল করে দেখবেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ওই রকম একটা জলাশয়কে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর কি। অবশ্যই আমি বলবো যারা মালিক পক্ষ, যারা ওই মালিকানা এখন আছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের, স্থানীয় গ্রামবাসীরা তো ঠিক কাজই করছেন। কি একটা দীর্ঘদিনের জলাশয়, এখন স্বাভাবিক আরেকটা প্রশ্ন আসতেই পারে যে কারো নিজস্ব ব্যক্তিগত জমি, সেই জায়গাকে সে তার মতো করে ব্যবহার করতে পারে। আমি তাদের কাছে অনুরোধ করব, মালিক পক্ষের কাছে, যে ওই জলাশয়টাকে বাঁচিয়ে রেখে আপনারা তার নার্চারিং করুন। অনেক ব্যবস্থা আছে। দেখুন ওইখানে যে ধরনের পাখি আসতো, তার মধ্যে বালি হাঁস, চকাচকি, তারপর হচ্ছে মদন টাক, হাটিটি, এই ধরনের প্রচুর পরিযায়ী পাখি, স্থানীয় পরিযায়ী পাখি, প্রচুর পাখির বসবাস সেখানে। যেখানে আমরা আজকের যুগে গোটা পৃথিবী জুড়ে এরকম একটা অবস্থা, প্রচুর পাখি লুপ্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রকৃতির ভারসাম্য বিভিন্ন সময় বিঘ্নিত হচ্ছে, সেইখানে একটা জলাশয় বিরাট ভূমিকা পালন করে থাকে। ফলে এই জলাশয়ের যে বাস্তুতন্ত্র, সেটাকে যদি সঠিক রাখতে হয় তাহলে এই পাখিদেরও আনাগোনা থাকা দরকার। কিন্তু এই জলাশয় যদি বন্ধ হয়ে যায় তাহলে এই পাখিরাও মুখ ফিরিয়ে নেবে। ফলে স্বাভাবিকভাবেই এই জলাশয়কে বাঁচিয়ে রাখাটা ভীষণ জরুরি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি, বিরোধী সিপিএম, খাতা খুলতেই পারল না তৃণমূল কংগ্রেস। আচমকাই বাসে প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণায় পাশে দাঁড়ালেন বাস যাত্রীরা। সঠিক সময়ে চিকিৎসার বন্দোবস্ত করায় মহিলা বর্তমানে সুস্থ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।